রোহিঙ্গা তো আমাদের দেশে এখন প্রায় 13 লাখ। কক্সবাজারের লোক সংখ্যা আছে 28 লাখ সম্ভবত, তাতে 13 লাখ রোহিঙ্গাদের সংখ্যা 13। এবং প্রতিদিন 100 রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে এবং এখনো রোহিঙ্গারা ক্রমাগত আসছে। তার মানে রোহিঙ্গাদের আমরা 2017-তে এসেছিল বড় আকারে, তার আগেও এসেছিল। রোহিঙ্গাদের আমরা ফেরতও পাঠাতে পারিনি, আশাও বন্ধ করতে পারি। রোহিঙ্গা বিষয়ে আমাদের টোটাল ফেল, আমাদের বিদেশ নীতি, আমাদের সীমান্ত ব্যবস্থাপনা একদম 100 ভাগ ফেল বলা যায়। রোহিঙ্গা বিষয়ে আমাদের কোনো পলিসি, এদের নিয়ে আমরা কি করব, আমরা কি এদের ফেরত পাঠাবো না এদেরকে আমরা এখানে রেখে দেব, এদেরকে কি আমরা প্রশিক্ষিত জনশক্তি করে এখানেই অন্যদের সাথে সমন্বিত করে রাখার চেষ্টা করব। আমরা কিছু রোহিঙ্গাকে কক্সবাজার অঞ্চল থেকে আবার ভাষাঞ্চলে নিয়ে নিচ্ছি 1 লাখ। আমরা কেন ভাষাঞ্চলে নিলাম, কেন 1 লাখ, তারও কোনো ব্যাখ্যা বোঝা মুশকিল। সব মিলে বলতে হয় যে রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের কোনো পলিসি নেই এবং রোহিঙ্গাদের শিগগির ফেরত পাঠানোর কোনো সম্ভাবনা নেই। কারণ 2017-তে আরাকান যেরকম ছিল, 2025-এর আরাকান সম্পূর্ণ পাল্টে গেছে। তখন ছিল বার্মিজ বাহিনীর নিয়ন্ত্রণে আরাকান, এখন এটা আরাকান আর্মির নিয়ন্ত্রণ। আরাকান আর্মি মূলত রাখাইনদের সাথে রোহিঙ্গাদের সম্পর্ক ভালো না এবং বাংলাদেশদের রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে আরাকান আর্মির সাথে একটা দর কষাকষি করবে, বৈঠক করবে, তারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে। আর মাঝখানে হঠাৎ বাংলাদেশ রাখাইনে মানবিক করিডোর দেওয়ার কথা ভাবছিল, এখন আবার একটু স্থিমিত হয়েছে। সেটাও স্পষ্ট, বাংলাদেশ কি করিডোর দিতে চায়, কাকে দিতে চায়, কেন দিতে চায়, কিছু খোলাসা করে বলা হয়নি। এই বিষয়ে জনগণ কনফিউজ, রাজনৈতিক দলগুলো বলছে তারাও জানে না। এটা আমি আগে বলেছি যে যখন আমরা বিদেশ নীতির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেয় আমাদের কোনো সরকার, মানে নিজেই এককভাবে সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত যে টেকসই হয় না, মানবিক করিডোরের ব্যাপারটা তার প্রমাণ। মানবিক করিডোর দিয়ে কাকে আমরা সাহায্য পাঠাবো, সেটা কি রাখাইনদের পাঠাবো না রোহিঙ্গাদের পাঠাবো? সেই সাহায্য কোথা থেকে আসবে, কে সেই সাহায্য দিবে, সেই সাহায্যের নিরাপত্তা কে দেবে, এরকম অনেক প্রশ্ন আছে যেটা কোনো উত্তর নেই। ফলে এটা একটা অস্পষ্ট ব্যাপার, একটা বিপজ্জনক ব্যাপার। এটা মানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগে যেটা বলা হয়েছিল বা জাতিসংঘের মহাসচিবের সফরের পর সেখানে এটা সম্পূর্ণ মানবিক কারণ দেখানো হয়েছে, কিন্তু এখানে কি বাংলাদেশের ভূরাজনৈতিক কোনো ব্যবহার আছে মানবিক করিডোরের মধ্যে? এটা এখন সে তো স্পষ্ট না, তবে এটা সবাই অনুমান করতে পারি আমরা যে মানবিক করিডোরের পিছনে ভূ রাজনৈতিক কোনো ইন্ধন আছে কিনা। মানবিক করিডোরের চাওয়াটা তো এসেছে জাতিসংঘের কাছে, জাতিসংঘ তো নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান। এখন তারা এখানে মানবিক করিডোর চায় কিনা এরকম একটা অনুমান কিন্তু আছে। তারা চাইতে পারে, যেহেতু চীন মিয়ানমার সরকার ভালো সম্পর্ক, যে মিয়ানমারে কোনোভাবে যুক্তরাষ্ট্র যদি প্রবেশ করতে চায় মানবিক করিডোরের ছিলা, সেটা একটা অনুমান, সেই বিষয়ে কোনো নির্দিষ্ট করে কিছু বলা যায় না, কিন্তু এরকম অনুমান তো সমাজে আছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় যে মানবিক করিডোর নিয়ে যে সংবাদগুলো প্রকাশিত হচ্ছে, সেখানে এরকম অনুমানের কথা এসেছে যে এটা ভূ রাজনীতির অংশ হিসাবে মানবিক করিডোরের প্রসঙ্গ আসলো কিনা, সেরকম প্রসঙ্গ তো এসেছে। হ্যাঁ, তো একই সাথে আবার দেখছি যে আমরা যে মানবিক করিডোরের প্রসঙ্গটি শেষ হতে না হতে, মানে বিতর্কটি শেষ হতে না হতে আমাদের আবার হচ্ছে চট্টগ্রাম বন্দরে একটা বড় সড় বিতর্ক চলে এসেছে। তো এখানে হচ্ছে দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড নামক একটি কোম্পানিকে হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির মাধ্যমে, যেখানে হচ্ছে কোনো ধরনের কোনো পক্ষের অংশগ্রহণ নেই এবং কোনো ধরনের ইনফরমেশন আমার কাছে ছিল না, সেই কোম্পানির কাছে হচ্ছে চট্টগ্রাম বন্দরের একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল, যেটার নাম হচ্ছে মুরিন কন্টেইনার টার্মিনাল, সেটা হচ্ছে পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। আবার আমরা দেখছি যে সেখানে পরিদর্শনে যাচ্ছে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূত এবং তার সাথে কূটনৈতিক একটি পুরো দল। তো এই জায়গাটাতে হচ্ছে মানে এই ডিপি, এছাড়া ডিপি ওয়ার্ল্ড পূর্বে হচ্ছে কেনিয়া, সেনেগাল এবং জিবুতিতে দুর্নীতির দায়ে অভিযুক্ত। তো এই যে এতগুলো পরস্পর বিরোধী বিষয়, এবং সেখানে বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা আমরা করিনি, পূর্বে সরকারের আমলেই করা হয়েছে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, এবং একই সাথে একটি বন্দরের নিয়ন্ত্রণ কোন দেশের হাতে থাকা সেই দেশটির জন্য, সার্বভৌমত্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ?
চট্টগ্রাম বন্দর তো আমাদের অর্থনীতির একেবারে একটা প্রাণ ভোমরা বলা যায়, কিন্তু ঘটনা হলো যে ওইখানে অনিয়মও আছে, ওইটার দক্ষতার সংকট আছে। কিন্তু আবার দক্ষতার সংকট তো আমাদের দেশের সমাজে সব প্রতিষ্ঠানে আছে। আমাদের কোথায় দক্ষতার ঘাটতি নেই? আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ভালো চলছে না, আমাদের সরকারি অফিসগুলো তো ভালো চলছে না, আমাদের রাজনীতিও ভালো চলছে। সেই জন্যই তো বারবার দেশে বিদ্রোহ। এখন দক্ষতার অভাব থাকলে আমরা কোনো একটা প্রতিষ্ঠান তো বিদেশিদের দিয়ে দিতে পারি। এটা আমাদের সচল করতে হবে, এটাকে স্মার্ট করতে হবে, এটাকে দক্ষতার পরিপূর্ণ প্রকাশ ঘটাতে হবে। তো বন্দর এখন যে একটা অংশ টার্মিনাল দেওয়ার কথা হচ্ছে, আরেকটা টার্মিনাল কিন্তু দেওয়া আছে সৌদি আরবের একটা প্রতিষ্ঠান, কিন্তু সেখানে দক্ষতার তারা পরিচয় দিতে পারে। আমি যেটা বলবো সেটা হলো চট্টগ্রাম বন্দরের একটা বড় সমস্যা হলো ওইখানে নাব্যতার সমস্যা। সেই নাব্যতার সমস্যা মেটাতে হবে, মানে নাব্যতার কারণে এখানে বড় জাহাজ ভিড়তে পারে। এইটা কিন্তু এই আলোচনায় আসছে। আমরা ধরে নিই যে বন্দরটা আমাদের দেশের লোক চালাতে পারছে না, বিদেশিদের দিলে চালাতে পারে, এটা আমাদের একটা মুখস্থ চিন্তার ব্যাপার। কিন্তু আমি মনে করি যে যেহেতু এটা একটা স্পর্শকাতর বিষয়, বন্দর আমাদের শুধু বাণিজ্যের কারণে না, অর্থনীতির জন্য না, মানে ভূ রাজনৈতিক কারণে আমাদের নিরাপত্তার প্রয়োজনীয়। এইটা কোনো বড় কোম্পানিকে লিজ দেওয়ার আগে, এটাও আমি আগে যেটা বলেছি, এগুলো নির্বাচিত সরকারই কেবল সিদ্ধান্ত নিতে পারে, এবং সিদ্ধান্ত নেওয়ার আগে পার্লামেন্টে বিস্তর আলোচনা হবে এবং চুক্তিগুলো কি আছে কি না, এই যে আমি আপনি আলোচনা করছি, এই লিজ চুক্তি কি আছে আমরা জানি না। শুধু আমরা না, এটা কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছে এমনও দেখা যায়। বিস্তারিত তো জানতে হবে, জনগণকে জানিয়ে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া। আমাদের দেশের মানুষের একটা দুর্ভাগ্য হলো বড় বড় চুক্তিগুলোর ক্ষেত্রে শাসকরা তাদের কিছু জানায়, শাসকরা তাদের অন্ধকারে রেখে জনগণের সম্পত্তিটা বিদেশিদের হাতে দিয়ে দিতে চায়। বন্দরের ক্ষেত্রে এরকম হচ্ছে। বন্দর কাউকে দেওয়ার আগে তো জানানো উচিত যে বন্দরের সমস্যাটাই আমরা এই শর্তে বিদেশিদের দিচ্ছি, কেউ তো জানায়। তো সব দিক বিবেচনায় বর্তমান বিশ্বের বাস্তবতায় বাংলাদেশের মতো ক্ষুদ্র রাষ্ট্রের সার্বভৌমত্ব আপনি কিভাবে বর্ণনা করবেন, বা এখানে সার্বভৌমত্বের পরিমাপকগুলো কি কি হতে পারে? দেখুন, বাংলাদেশ সার্বভৌমত্বের চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হলো সেটা কখনোই কোনো আলোচনায় আসে না, সেটা হলো ধনী গরিবের বৈষম্য। বাংলাদেশের চরম বৈষম্য। এই সরকারের আমলে আমরা দেখেছি যে 22 লাখ মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে চলে গেল, আবার কয়েক হাজার কোটিপতি আপনি দেখেছেন এরকম। এই যে ধনবৈষম্য বাড়ছে, লুটপাটের ফলে কি বিরাট সংখ্যক মানুষ দরিদ্র হয়ে পড়ছে, দারিদ্র মানদণ্ডের নিচে চলে যাচ্ছে, আরেকদল লোক কোটিপতি হয়ে যাচ্ছে। এটাই হলো বাংলাদেশের নিরাপত্তার জন্য প্রধান চ্যালেঞ্জ। এভাবে একটা দেশ টিকে থাকতে পারে না। এখানে বারবার এই জন্য বিদ্রোহ, কারণ আমরা বিদ্রোহের নানা কারণ খুঁজি। আমরা ভাবি যে শুধু কোটা ছিল না বলে বা কোটা ছিল বলে বিদ্রোহ হয়েছে এবং 1,500 লোক যে জীবন দিয়ে এসেছে, নো, ব্যাপারটা তা হয়। মানুষের ভিতর আগে থেকে নানা ধরনের অসন্তোষ ছিল, কেউ ডাক দিয়েছে, তারা ঝাঁপিয়ে পড়েছে। এখনো যদি অসন্তোষ থাকে, আবার কেউ ডাক দিলে তারা ঝাঁপিয়ে পড়ে। ফলে বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রধান ঝুঁকি হলো ভারত নয়, চীন নয়, যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ সেই নিরাপত্তা ঝুঁকি আছে। সেটা হলো তার ধনবৈষম্য, তার ধনী গরিবের ব্যবধান, এটা বাড়ছে। ধন্যবাদ আপনাকে।